মা, আজকে না অনলাইনে দেখছিলাম রুমালি রুটি আর তরকার দারুণ দারুণ অফার দিচ্ছে। বৌদি, আজকে তো বাড়িতে গ্যাস শেষ হয়ে গেছে, ভালোই হয়েছে। আমি একেবারে আমাদের সবার জন্য রুটি তরকার অর্ডার দিয়ে দিচ্ছি। এই শুনে শর্মিলা দেবী খুবই খুশি হয়। আখি তখনই অনলাইনে 6 প্লেট রুটি এবং তরকা সবার জন্য অর্ডার করে দেয়। কিন্তু হঠাৎই রচনার খেয়াল হয় আজকে বাড়িতে গ্যাস না থাকলে সে নিজের জন্য ভাত রান্না করতে পারবে না। আসলে রচনা শ্বশুরবাড়ির সবাই রুটি খেতে খুবই পছন্দ করে, তারা কখনোই ভাত খেতে চায় না। অন্যদিকে রচনা ভাত পাগল ছিল, সে 3 বেলা ভাত না খেলে কিছুতেই থাকতে পারতো না। আখি, তুমি তো অনলাইনে রুটি অর্ডার করছো, তাহলে আমার জন্য একটা ভাতের থালি অর্ডার করে দাও। গ্যাস শেষ হয়ে গেছে বলে আমি তো বাড়িতেও ভাত রান্না করতে পারবো না। আপনারা তো জানেন আমি ভাত ছাড়া রুটি কিছুতেই খেতে পারি না। অনলাইনে থালি অ্যাভেলেবেল নেই বৌদি, আমি তো একেবারে 6 প্লেট রুটি তরকা অর্ডার করেছি। তুমি রুটি তরকা খেয়ে নিলেই তোমার পেট ভরে যাবে, আজকে না হয় ভাত খেতে হবে না। তুমি যদি রুটি তরকা না খাও তাহলে আজকে হয়তো তোমাকে না খেয়েই থাকতে হবে। এই শুনে রচনার মন খারাপ করে। সেদিন অগত্যা তাকেও সবার সঙ্গে রুটি তরকা খেতে হয়, কিন্তু রচনা ভাত খেতে এতটাই ভালোবাসে যে সেই রুটি তরকা খাওয়ার পরও তার কিছুতেই মন ভরে না। আর বাড়িতে গ্যাস না থাকায় সে চাইলেও নিজের জন্য রান্না করতে পারে না। তাই রচনা মনে মনে ভাবে, দুপুরবেলা রুটি খেয়ে কেমন যেন গ্যাস গ্যাস বলে মনে হচ্ছে। উফ, আমার তো ভাতের জন্য মনটা কেমন ছটফট করছে, কখন যে আমি দুটো ভাত খাবো। রাত্রিবেলা শ্বশুরবাড়ির সবার জন্য রুটি তরকা আছে, ওরা না হয় রুটি তরকা খেয়ে নেবে, কিন্তু আমি কি খাবো? অনেক ভাবনা চিন্তা করে রচনা ঠিক করে সে একটা ভাতের হোটেলে গিয়ে ভাত খেয়ে আসবে। তাই সন্ধ্যা হতে না হতেই রচনা বাড়ি থেকে বেরিয়ে পড়ে। কিছুটা দূরে গিয়ে রচনা একটা ভাতের হোটেল দেখে খুবই খুশি হয়। দাদা, আমাকে 1 প্লেট বেশি করে ভাত দেবেন। সবজির পরিমাণ কম থাকলেও কোনো অসুবিধা নেই, কিন্তু ভাত যেন বেশি থাকে। একটু তাড়াতাড়ি দিন, খুব খিদে পেয়েছে। ম্যাডাম, এখন তো দুপুর পেরিয়ে গেছে, আমাদের দোকানে যে ভাত ছিল সব শেষ হয়ে গেছে। আপনি বরং অন্য কোনো ভাতের হোটেলে গিয়ে ভাত খেয়ে নিতে পারেন। আমি দোকানটা জাস্ট বন্ধ করবো বলে বের হচ্ছিলাম। এই শুনে রচনা খুবই অবাক হয়। এমন সময় রচনা চোখ ঘুরিয়ে দেখতে পায় দোকানের মধ্যেই একটা পাশে 1 ঝুড়ি ভাত রাখা আছে। আসলে রচনার এতটাই ভাতের খিদে পায় যে সে দোকানদারের কাছে সেই 1 ঝুড়ি ভাতই খেতে চায়, কিন্তু সেই ভাতগুলো আগের দিন রাত্রিবেলা রান্না করায় সেগুলো পুরোপুরি নষ্ট হয়ে যায়। আরে দাদা, আপনি ওই ঝুড়ির ভাত রাখা আছে না, ওটাই আমাকে দিয়ে দিন। আপনি তাড়াতাড়ি প্যাক করে দিন। আসলে আমার ভাত খেতে খুব ইচ্ছে করছে, তার উপর বাড়িতে গ্যাস সিলিন্ডার শেষ হয়ে গেছে, সেই জন্যই তো আমি এখানে ভাত খেতে এলাম। রচনা এভাবে অনেকবার জোর করায় দোকানদার শেষ পর্যন্ত সেই 1 ঝুড়ি ভাতই রচনাকে প্যাক করে দেয়। রচনা সেই ভাত পেয়ে খুবই খুশি হয়। অন্য কোনো কিন্তু সে দোকান থেকে কোনো রকম তরকারি কিনে নিয়ে আসতেই ভুলে যায়। তাই বাড়িতে এসে রচনা লঙ্কা পেঁয়াজ দিয়ে ভাত খেতে শুরু করে, কিন্তু সেই ভাত খাওয়ার সময় ভাতের স্বাদটা অন্যরকম বলে মনে হলেও রচনা কিছুই মনে করে না, কারণ আজকে সে ভালো গরম ভাত কিছুতেই খেতে পাবে না। এভাবেই পেট ভরে ভাত খাওয়ার পর বেশ কিছুটা ভাত তখনও বেঁচে থাকে। অনেকটা ভাত এখনো বেঁচে আছে, আমি বরং এই ভাতটা রাত্রিবেলা খেয়ে নেব। ব্যাস, তাহলেই আমার আর ভাত নিয়ে কোনো চিন্তা থাকবে না। ভাগ্যিস আমি এই ভাতটুকু খুঁজে পেলাম, না হলে আজকে যে আমার কি হতো। এই মনে করে রচনা সেই বেঁচে থাকা ভাত নিয়ে রান্নাঘরে যায়, কিন্তু সেই রান্নাঘরে গিয়ে দেখে সেখানে রাখা সমস্ত বাসনপত্র এঁটো হয়ে পড়ে আছে। শুধুমাত্র 2টো বড় বড় পাত্রে রুটি এবং তরকা রাখা থাকে। তাই রচনা সেই রুটির পাত্রের মধ্যেই ভাত রেখে দেয়, কিন্তু কয়েক ঘন্টার মধ্যে ভাতটা একেবারে পুরোপুরি পচে যাওয়ায় সারা রান্নাঘরে পচা ভাতের দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। রাত্রিবেলা আখি যখন রান্নাঘরে আসে তখন, ইস বাবা, কি বাজে গন্ধ বেরোচ্ছে। বৌদি, ও বৌদি, তুমি কি রান্নাঘর ঠিক মতো পরিষ্কার করো না? দেখো, কোথাও মনে হচ্ছে ইঁদুর কিংবা ছুঁচো মরেছে। না না, আমি এখনই আমাদের তরকা রুটিটা বাইরে ডাইনিং টেবিলে রেখে আসি, না হলে এই গন্ধে রুটি তরকা খেতেই পারবো না। এই বলে আখি যে রুটির পাত্রের ঢাকনাটা সরাই তখনই তার নাকের মধ্যে পচা ভাতের দুর্গন্ধ চলে আসে। আর যেহেতু পচে যাওয়া ভাতের সঙ্গে রুমালি রুটি রাখা থাকে, তাই সেই রুটিগুলোও খারাপ হয়ে যায়।
মা দেখো তোমার বৌমা কি করেছে, দেখো কোথা থেকে পচা ভাত এনে আমাদের রুটির মধ্যে রেখে দিয়েছে। এখন তো তোমার বৌমার জন্য আমরা রুটিও খেতে পারবো না। এই যে বৌদি, তুমি ইচ্ছা করে নিজে ভাত খেতে পারোনি বলে আমাদেরকেও রুটি খেতে দিতে চাইছো না, তাই তো? আপনারা বিশ্বাস করুন, আমি ইচ্ছা করে এই কাজটা করিনি। আমি তো জানতামই না এই ভাতটা নষ্ট হয়ে গেছে। আসলে সব বাসনপত্রগুলো এঁটো ছিল বলে আমি আপনাদের রুটির পাত্রের মধ্যেই ভাতটা রেখে দিয়েছিলাম। রচনার কথা কেউ শুনতে চায় না, সবাই মিলে রচনাকে বকাবকি করতে থাকে। অন্যদিকে আখি আবার অনলাইন থেকে রুটি তড়কা অর্ডার করে, কিন্তু সেদিন রুমালি রুটি নষ্ট হয়ে যাওয়ায় শর্মিলা দেবী নিজের বৌমার উপর এতটাই রেগে যায় যে সে রেগে গিয়ে চালের বস্তা নিজের ঘরে নিয়ে চলে যায়। পরের দিন গ্যাস সিলিন্ডার চলে আসার পর রচনা খুবই খুশি হয়, তাই সে তখনই রান্নাঘরে ভাত রান্না করার জন্য চলে যায়। কিন্তু সে কোথাও চালের বস্তা খুঁজে পায় না। মা, রান্নাঘরে যে চালের বস্তা ছিল ওই চালের বস্তাটা আমি কোথাও খুঁজে পাচ্ছি না। সারা বাড়ি খুঁজলাম কিন্তু চালের বস্তাটা উধাও হয়ে গেছে মনে হচ্ছে। আপনি কি চালের বস্তা কোথায় আছে জানেন? তা না হলে আমাকে আবার বাজার থেকে চালের বস্তা কিনে আনতে হবে। বৌমা, তুমি আমাদের সঙ্গে রুটি খাওয়া অভ্যাস করো। রুটি খাওয়া স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো। রুটি খেলে সুগার হয় না। তাছাড়া রুটি ভাতের চেয়ে অনেক স্বাস্থ্যগুণ সম্পন্ন। ভাত রান্না করলেই সেই ভাত খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। তোমার কালকের পচা ভাত দিয়ে কালকের পচা ভাতের জন্য এখনো রান্নাঘর থেকে গন্ধ বেরোচ্ছে। রচনা তার শাশুড়ি মায়ের কোনো কথা শুনতে চায় না। সে ভাত খাওয়ার জন্য ভীষণই বায়না করে। শেষ পর্যন্ত শর্মিলা দেবী বলে, ঠিক আছে, বাইরে একটা উনুন রাখা আছে। তোমাকে যদি ভাত খেতেই হয় তাহলে তুমি ওই উনুনে ভাত রান্না করে ওখানেই বসে খেয়ে নেবে, আর আমাদের জন্য তুমি গ্যাসে রুটি বানিয়ে দেবে। তুমি তো ভালো করেই জানো আমাদের বাড়িতে ভাত রান্না করা হয় না, আর প্রত্যেক দিন 2 বেলা 3 বেলা করে গ্যাসে ভাত রুটি একসঙ্গে রান্না করলে 2 দিনের মধ্যেই তো গ্যাস আবার শেষ হয়ে যাবে, আর ভাত রান্না করতেও কিন্তু অনেক বেশি সময় লাগে। না না, আপনি চিন্তা করবেন না। ঠিক আছে, আমি উনুনে ভাত রান্না করে খেয়ে নেব। আমি জানি আপনারা ভাত খান না, কিন্তু আমি তো ভাত ছাড়া বাঁচতেই পারবো না। এই বলে রচনা বাইরে উনুনে নিজের জন্য ভাত বসিয়ে দেয়। কিন্তু একদিকে রান্নাঘরে রুটি বানাতে গিয়ে আর অন্যদিকে উনুনে ভাত রান্না করতে গিয়ে রচনা হাঁপিয়ে ওঠে। মা আমাকে উনুনে ভাত রান্না করতে বলেছে, তাহলে আমি বরঞ্চ উনুনেই একেবারে ভাত আর রুটি দুটোই একসঙ্গে রান্না করে ফেলি। উনুনটা এমনিতেও 2 মুখো, তাই ভাত রুটি একসঙ্গে রান্না করতে কোনো অসুবিধা হবে না। একবার রান্নাঘরে যাওয়া আবার বাইরে এসে উনুনে ভাত দেখা, দুটো একসঙ্গে করা আমার পক্ষে অসম্ভব। রুটি চাটুর উপর চাপিয়ে এখানে আসলে তো রুটিটা পুড়ে যাবে, আবার ভাতটা ছেড়ে গেলে উনুন নিভে যাবে, কিংবা ভাতও তো গলে যেতে পারে। এই ভেবে রচনা উনুনেই ভাত এবং রুটি একসঙ্গে রান্না করতে শুরু করে। রান্না হয়ে গেলে রচনা তার পরিবারকে রুটি পরিবেশন করে আর নিজেও মন ভরে শান্তিমতো ভাত খেয়ে নেয়। দুপুরবেলা কোনো সমস্যা না থাকলেও রচনা যখন রাত্রিবেলা উনুনে ভাত রুটি রান্না করতে যায় তখন বাইরে খুব বেশি আলো না থাকায় রচনা ভুল করে জলের বদলে ভাতের ফ্যান দিয়ে আটা মেখে ফেলে। তাই সবাই সেই আটা মাখা দিয়ে তৈরি রুটি খাওয়ার সময় কেমন যেন নাক মুখ ছিটকাতে থাকে। বৌমা, রুটিটা এরকম বাজে খেতে লাগছে কেন? রুটি থেকে কেমন যেন ভাতের স্বাদ পাওয়া যাচ্ছে। তোমাকে কতবার বলেছি তুমি রুটিটা গ্যাসে বানাবে আর তোমার ভাত উনুনে বানাবে। তুমি কি ভাত রুটি একসঙ্গে গ্যাসে রান্না করেছো? এই মরেছে, আমি মনে হয় অন্ধকারে দেখতে না পেয়ে জলের বদলে ভাতের ফ্যান দিয়ে আটাটা মেখে দিয়েছি। তাই মনে হয় আমার শাশুড়ি মা বুঝতে পেরে গেছে। শাশুড়ি মা যদি জানতে পারে আমি এই কাণ্ড করেছি তাহলে তো আমাকে খুব বকবে। এই ভেবে রচনা বলে, না না মা, রুটি থেকে ভাতের গন্ধ বেরোবে কেন? আপনি নিশ্চিন্তে খান। আপনি যদি বলেন আমি আপনার জন্য আবার গরম গরম রুটি বানিয়ে দিচ্ছি। এই রুটিগুলোতে এমনিও ঠান্ডা হয়ে গেছে। এই শুনে শর্মিলা দেবী আর কোনো কথা বলে না। সেদিনের পর থেকে রচনা উনুনেই ভাত এবং রুটি একসঙ্গে রান্না করে, যার ফলে রচনার ভীষণই খাটনি হয়ে যায়, কিন্তু সে কিছু বলতে পারে না। একদিন রচনার মা শিখা দেবী তার সঙ্গে দেখা করতে আসে, কিন্তু সে যখন দেখে তার একমাত্র মেয়ে মশার কামড় খেয়ে কাঠের উনুনে কষ্ট করে ভাত এবং রুটি রান্না করছে তখন সে খুবই রেগে যায়।
বেয়ান, আপনাদের ভালো ঘরবাড়ি মডিউলার কিচেন দেখেই আমি আমার মেয়েটার বিয়ে দিয়েছিলাম, কিন্তু আপনারা আমার মেয়েকে দিয়ে উনুনে ভাত রান্না করাচ্ছেন। আমার মেয়ে গ্যাসে আপনাদের জন্য রুটি বানিয়ে দিচ্ছে আর উনুনে নিজের জন্য ভাত রান্না করছে। আমি আপনাদের থেকে এরকম ব্যবহার একদমই আশা করিনি। আমি যদি নিজে না আসতাম তাহলে তো কখনোই আমার মেয়ের এরকম অবস্থার কথা জানতে পারতাম না। আসলে কি বলুন তো দিদি, আপনার মেয়েকে একটু বোঝানোর চেষ্টা করুন যে আমরা রুটি খেতে ভালোবাসি, আমরা আপনার মেয়ের মতো ভাত খাই না। আপনার মেয়ে প্রত্যেকদিন ভাত খাওয়ার জন্য যা কাণ্ড করে সে আর আমি আপনাকে বলতে পারবো না। এভাবে শর্মিলা দেবী রচনার মাকে অপমান করে। অন্যদিকে রচনার মাও তাকে হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়। তাই শর্মিলা দেবী মনে মনে রচনার উপর প্রচন্ড পরিমাণে রেগে থাকে। রাত্রিবেলা শুভম প্রচুর পরিমাণে রুমালি রুটি, নান রুটি, হাত রুটি, মটকা রুটি এবং চিকেন কষা নিয়ে বাড়িতে ফিরে আসে। রচনা যখন সেই রুটিগুলো সবাইকে পরিবেশন করতে যায় তখন শর্মিলা দেবী রচনার হাত থেকে রুটিগুলো কেড়ে নেয়। থাক, তোমাকে আর আমাদের জন্য কিছু করতে হবে না, তুমি বরং নিজের জন্য গ্যাসে ভাত রান্না করো। উনুনে ভাত রান্না করছো, তোমার মায়ের খুব কষ্ট হচ্ছে। তোমার মা আমাকে যেভাবে কথা শুনিয়ে গেল, আমি একদমই তোমার মায়ের থেকে এরকম ব্যবহার আশা করিনি। আজকে থেকে আমি আমাদের জন্য রুটি বানিয়ে নেব। এই শুনে রচনার খুব খারাপ লাগে। পরের দিন সত্যি সত্যি শর্মিলা দেবী নিজেদের জন্য রুটি বানিয়ে নেয়, কিন্তু সেই রুটি খাওয়ার সময় অজিত বাবু বলে, তুমি রুটিটা একদমই ভালো মতো বানাতে পারোনি। বৌমা খুব সুন্দর নরম নরম ফুলকো ফুলকো রুটি বানাই, আর তোমার হাতে রুটি তো খুব শক্ত হয়ে গেছে। বৌমার হাতে রুটি খাওয়ার পর আমার অন্য কারোর হাতে রুটি খেতে ভালোই লাগে না। হ্যাঁ বাবা, মা ঠিকই বলছে, আমার এই রুটিগুলো খেতে একদমই ইচ্ছা করছে না। মা, তুমি বৌদিকে আমাদের জন্য রুটি বানাতে বলো না। একদম চুপ করে থাকবি। এতদিন আমার হাতের রুটি খেয়ে বড় হয়ে গেলি আর এখন বৌদির নামে প্রশংসা করছিস? তোর বৌদি রান্নাঘরে ভাত রান্না করলেই রান্নাঘর দেখে বোঝা যায় যে সেখানে ভাত রান্না হয়েছে, আর রুটি বানাতে গেলে সারা রান্নাঘর নোংরা করে রেখে দেয়। এমন সময় রচনা সবার জন্য রুটি বানিয়ে নিয়ে আসে। অন্যদিকে শুভম একটা বড় রাইস কুকার ডাইনিং টেবিলে নিয়ে এসে রেখে দেয়, যা দেখে রচনা খুবই খুশি হয়। এই যে মা, আমি তোমার বৌমার জন্য একটা রাইস কুকার এনে দিয়েছি। এরপর থেকে তোমার বৌমা শুধু রাইস কুকারে রান্না করবে। রাইস কুকারে ফ্যান পড়ার সম্ভাবনা থাকে না, আর রাইস কুকারে রান্না করলে বুঝতেই পারবে না যে রান্নাঘরে ভাত রান্না হয়েছে। এবার তো নিশ্চয়ই তোমার আর কিছু বলার নেই। শুভমের কথা শুনে তার মা শর্মিলা দেবী আর কিছু বলতে পারে না। পরের দিন থেকে রচনা সেই রাইস কুকারে নিজের জন্য ভাত রান্না করে আর গ্যাস ওভেনে সবার জন্য রুটি বানিয়ে দেয়। ফলে এখন আর রচনার ভাত খাওয়া নিয়ে কোনো রকম সমস্যা থাকে না। চন্দন আর মনিকার বাড়ির সামনে লোকজনের ভিড় যেন উপচে পড়ছে। আজ বিদেশি খবরের কাগজে চন্দনের নাম এসেছিল। তার বাড়ির সামনে সাংবাদিকদের ভিড় সামলানো যাচ্ছিল না। তারা সবাই চন্দনকে এক ঝলক দেখার জন্য সেই ভোর রাত থেকে তার বাড়ির সামনে অপেক্ষা করছে। স্যার স্যার, একটু আমাদের ক্যামেরার দিকে তাকাবেন প্লিজ। হঠাৎ করে এমন কাঠের কুলার বানানোর আইডিয়া আপনার মাথায় কিভাবে এলো? এটার কথা সারা পৃথিবীতে অন্য কেউ ভেবেছে বলে তো আমার মনে হয় না। ছোটবেলা থেকে পড়াশোনা শিখিনি ঠিকই, কিন্তু আমি একটা জিনিস খুব ভালো করে জানি, নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন, অর্থাৎ চাহিদাই নতুন আবিষ্কারের কারণ। আজ থেকে 2 বছর আগে আমি এমন একটা জায়গায় দাঁড়িয়েছিলাম যেখান থেকে বেরোনোর চাহিদাই আমাকে এমন কিছু বানাতে সাহায্য করেছে। এবার স্যার আমাদের ক্যামেরার দিকে তাকিয়ে বলুন, আপনার এই সফলতার পেছনে সবচেয়ে বেশি অনুদান কার আছে? এরকম একটা আইডিয়া আপনার কেন এসেছিল? আমার সফলতার পেছনে সবচেয়ে বড় অনুদান আমার মেয়ে আর স্ত্রীর। ওরা কখনোই আমাকে হাল ছাড়তে দেয়নি, আর এরকম অদ্ভুত জিনিস বানানোর আইডিয়া আমাকে আমার 10 বছরের মেয়েই দিয়েছিল। এইভাবে আলাদা আলাদা রিপোর্টার চন্দনকে নানান রকম প্রশ্ন করতে থাকে। চন্দন এখন গোটা দেশের একজন অন্যতম ব্যক্তিত্ব, কিন্তু তার অবস্থা বরাবরই এমন ছিল না। আজ থেকে প্রায় 2 বছর আগে চন্দন তার স্ত্রী মনিকা এবং একমাত্র মেয়ে রিমাকে নিয়ে একটি পাহাড়ি এলাকায় থাকতো। চন্দনের কাঠের ব্যবসা ছিল, আর যেহেতু পাহাড়ি এলাকায় বাড়িঘর সবকিছুই কাঠ দিয়ে তৈরি হতো, তাই চন্দন বা তার পরিবারের কোনোদিনও টাকার অভাব হয়নি। তবে বেশ কয়েক বছর ধরে পাহাড়েও আর আগের মতো ঠান্ডা পড়ে না। ফলে পাহাড়ে কাঠের বাড়িঘর বানানো তো দূর, বরং লোকে নিজেদের বাড়িতে কুলার, এসি এসব আনাও শুরু করে। এইভাবে চলতে থাকলে একদিন আমাদের না খেয়ে মরতে হবে। এই বিশ্ব উষ্ণায়নের কারণে আজকাল পাহাড়েও তেমন ঠান্ডা পড়ে না, আর গরমকালে এত গরম পড়ে যে লোকজনকে নিজেদের বাড়ির জন্য কুলার কিনতে হয়। তাহলে এসব কাঠের কাজ বাজ ছেড়ে কুলার তৈরির কোনো কারখানায় যদি কাজ করতে পারো, তাহলে ভবিষ্যৎটা একটু শুধরালেও শুধরে যেতে পারে। মেয়েটা তো সবেমাত্র পড়াশোনা শুরু করলো, এখনো কত বছর এভাবে চালাতে হবে বলো তো?
সারা জীবন কাঠ ছাড়া অন্য কিছুতেও হাত দেয়নি, আর হঠাৎ করে আজ আমাকে মেশিনে কাজ করতে বললে আমি কিভাবে পারবো? কোনো গায়ককে ফুটবল খেলে গোল করতে বলে তার যেমন অবস্থা হবে, আর এই যন্ত্রপাতিতে কাজ করতে গেলে ঠিক আমার তেমনই অবস্থা হবে। পারা না পারাটা পরের কথা, অন্তত একটা নতুন কাজ তো শিখতে পারবে। আর যেই কাজ শিখে ভবিষ্যতে তোমার উপকার হতে পারে সেই কাজ শিখতে তো কোনো ভুল কিছু নেই। পরিস্থিতির চাপে পড়ে এবং বউয়ের কথায় রাজি হয়ে চন্দন অন্যান্য জায়গায় কাজ খুঁজতে শুরু করে। কিছুদিনের মধ্যেই সে একটি কুলার তৈরির কারখানায় কাজ পেয়ে যায়। দেখতে দেখতে চন্দন কুলার তৈরিতে অত্যন্ত দক্ষ হয়ে ওঠে। কিন্তু এসি কুলার এসবের দোকান বাড়তে থাকায় হঠাৎই চন্দনের জীবনে এক নতুন সমস্যার সৃষ্টি হয়। আমরা সরকারি অফিস থেকে এসেছি, আপনি তো চন্দন বাবু, আপনার সাথে আমাদের কিছু দরকারি কথা আছে। হ্যাঁ, আমিই চন্দন, কি হয়েছে বলুন। আপনার বাড়ির পেছনে যে শালবনটা রয়েছে সেটা অনেকদিন যাবত ব্যবহার না হয়েই পড়ে আছে, তাহলে সরকার থেকে আপনাদের ওই জমিটা নিয়ে নেওয়ার ব্যবস্থা করা হবে, আর তার বিনিময়ে আপনাদের কিছু টাকাও দেওয়া হবে। আর আমরা যদি বিক্রি করতে না চাই, ওটা আমাদের বাবা ঠাকুর দাদার সময়কার জমি, আমরা ব্যবহার করি কি ফেলে রাখি সেটা তো আমাদের ব্যাপার। আপনারা ফিরে যান, আমরা ওই জমি দেব না। দেবেন না বললে তো হবে না, সরকার থেকে অর্ডার আছে, ওই জমিটা আপনাদের দিতেই হবে, কারণ ওখানে একটা নতুন কুলার তৈরির কারখানা হবে। আমাদের এই ছোট্ট পাহাড়ি শহরটাকে সুন্দর করে নতুন পর্যটন কেন্দ্র বানানোর কাজ চলছে, তার জন্য আমাদের অনেক জমি দরকার। নতুন হোটেল, রেস্তোরাঁ, কারখানা অনেক কিছুই বানাতে হবে। এই জমি আমরা দিতে পারবো না, আমাদের ক্ষমা করবেন স্যার, আপনারা আসতে পারেন। এখন তো চলে যাচ্ছি, তবে এই জমিটা আমরা নিয়েই ছাড়বো, আপনাকে বলে দিলাম। আজ ভালোভাবে চাইতে এসেছিলাম, আপনি ফিরিয়ে দিলেন, ঠিক আছে, মনে রাখবো। এই বলে বিকাশ রঞ্জন এবং তার সঙ্গী সাথীরা সেখান থেকে চলে যায়। তারা চলে যাওয়ার পরই চন্দন এবং মনিকার মাথায় এক নতুন চিন্তা এসে ভিড় করে। কি হবে বলতো এবার? ওরা সরকারের লোক, ওরা ঠিক আমাদেরকে এখান থেকে তুলেই ছাড়বে, তখন আমাদের জমিও যাবে আর বাড়িও যাবে। একটা চিন্তা যেতে না যেতেই কেন যে উপরওয়ালা আর একটা চিন্তা পাঠিয়ে দেয়, আমি সত্যিই কিছু বুঝতে পারি না। এখন তো আগের মতো কাঠের বাড়ি আর ঘর বানানোর ব্যবসাও নেই, তা না হলে আমি কাল থেকেই পুরানো গাছগুলো দিয়ে জিনিস বানানো শুরু করে দিতাম। কতদিন ধরে তো কুলার বানানো শিখলাম, ভাবলাম ভবিষ্যতে কাজে আসবে, এখন দেখছি সেই কাঠের কাজে শুরু করতে হবে, তা না হলে জায়গা জমি সবকিছুই হাতছাড়া হয়ে যাবে। তাই করো, দুবেলা ডাল ভাত খেয়ে কাটিয়ে দিতে পারবো, কিন্তু বাড়িঘর ছাড়া তো একবেলাও কাটাতে পারবো না। চন্দন আর মনিকার কথা শুনে এবং তাদের চিন্তা করতে দেখে তাদের 10 বছরের ছোট্ট মেয়ে রিমা সেখানে চলে আসে। বাবা, তাহলে তুমি কাঠ দিয়ে কুলার বানাচ্ছ না কেন? তাহলে তোমার কাঠগুলো ইউজ করা হয়ে যাবে আর তুমি নিজের মতো করে কুলারও বানাতে পারবে। কাঠের আবার কুলার হয় নাকি? তুই শুনেছিস কোথাও? আর এসব আজগুবি জিনিস বানালে লোকে কিনবে কখনো? কাঠের কুলার হয় মা, আমি একটা কার্টুনে দেখেছি। কাঠের কুলার অনেক সুন্দর দেখতে হয় আর দামিও অনেক কম হয়। ওই কার্টুনটাতে তো সবাই কাঠের কুলার কিনছিল জানো। রিমার কথা শুনে মনিকা খুশি না হলেও চন্দনের তার ছোট্ট মেয়ের আইডিয়াটা বেশ পছন্দ হয়। সে পরের দিন থেকে কাঠের কুলার বানানোর চেষ্টা শুরু করে দেয়। প্রথম বেশ কয়েকটা কুলার নষ্ট হয়ে যায়, কারণ কাঠ ভারী না হলে কুলারের মেশিন ধরে রাখতে পারে না। আবার কাঠ একটু মোটা হলে হাওয়া লেগে কুলারের ব্লেডগুলো বেশি ভালোভাবে নড়াচড়া করতে পারে না। অনেক রকম ভাবে অনেক কিছু চেষ্টা করেও চন্দন একটাও সফল কাঠের কুলার বানিয়ে উঠতে পারে না। আমার বাচ্চা মেয়েটা এত সুন্দর একটা আইডিয়া দিয়েছিল, কিন্তু আমি সেটাও করতে পারলাম না। কাঠ অল্প নিলে কুলারের মেশিন রাখতে পারছি না, আবার কাঠ বেশি নিলে হাওয়া বানানোর ব্লেড গুলো নাড়াচাড়া করতে পারছি না। এবার বোধহয় এই জমিটা সরকারকে দিয়ে দিতেই হবে। তুমি এখনই হাল ছেড়ে দিও না, পাতলা কাঠ দিয়ে কুলার বানানোর চেষ্টা করো। দরকার হলে সাধারণ কুলারের থেকে তোমার এই কাঠের কুলারকে সাইজে একটু বড় করে বানাও, তাহলে হয়তো হয়ে যেতে পারে। বেশি বড় বানালে যদি ঠিকভাবে হাওয়া না বেরোয়, কি করে যে করবো কিছুই তো বুঝতে পারছি না। তুমি যেটা বলে সেটা একবার করেই দেখি। এই বলে চন্দন মনিকার কথা মতো কাঠের কুলার বানাতে চলে যায়। সারা দিন রাত কাজ করে অল্প কয়েকদিনের মধ্যেই সে একদম সুন্দরভাবে কাজ করা একটা কাঠের কুলার বানিয়ে ফেলে। কি মজা, কি মজা! এখন আমাদের বাড়িতেও কুলার আছে, গরমকালে আর কষ্ট হবে না। আর এই কুলারটা কত সুন্দর দেখতে হয়েছে, গরমকালে এটা থেকে হাওয়া খেতে পারবো আর সারা বছর এই কুলারটার উপরে আমি আমার খেলনাগুলোও সাজিয়ে রাখতে পারবো। এত সুন্দর করে কুলারটা বানিয়ে তো ফেললে, এই খুশির মুহূর্তে আমরা তোমাকে ভয় দেখাতে চাই না, কিন্তু তুমি তো জানো জলে ভেজা কাঠ তাড়াতাড়ি বিদ্যুৎ ছড়িয়ে দেয়, আর কুলার থেকে ঠান্ডা হাওয়া বের করার জন্য ওর মধ্যে জল দিতে হয়। এরকম হলে তো সাংঘাতিক একটা বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়ে যাবে। তুমি কি ভাবছো? এই কথাটা আমি আগে থেকে ভাবিনি, আমি সব ভেবেছি। আর সেই জন্যই কুলারের ভেতরের অংশটা কাঠের বানাইনি, ভেতরে অ্যালুমিনিয়াম আছে, শুধু বাইরেটাই কাঠের।
তাহলে তো অনেক দাম হবে নিশ্চয়ই। আমাদের এখানে তো সবাই ছোটখাটো ব্যবসা করে জীবনযাপন করে, কেউ তোমার এই কাঠের কুলার কিনতে পারবে? কেন কিনতে পারবে না? সাধারণ কুলারের থেকে এটার দাম অনেক কম হবে, কারণ কাঠ তো আমাকে কিনতে যেতে হয় না, আর অ্যালুমিনিয়ামও বেশি কিনতে লাগবে না। তার কারণ অ্যালুমিনিয়ামটা শুধু ভেতরেই থাকবে, তাই সাধারণ সম্পূর্ণ অ্যালুমিনিয়ামে বানানো কুলারের থেকে আমার বানানো কুলার অনেক সস্তা হবে। এমন ভাবেই দিন কাটতে থাকে। চন্দন আরো বেশ কয়েকটা কাঠের কুলার বানিয়ে ফেলে। সরকার থেকে লোক তাদের জমি নিতে এলেও সেই জমি এখন চন্দনের নিজের কারখানায় পরিণত হয়েছে দেখে তারাও আর কিছু বলতে পারে না। চন্দন তার বাড়ির সামনেই একটা ছোট্ট দোকান মতো বানিয়ে তার কাঠের কুলারগুলো সাজিয়ে রাখে। এক একটা কুলার এক এক রকমের দেখতে, কোনোটা একদম পুরানো রাজকীয় আমলের তৈরি কাঠের জিনিসের মতো, আবার কোনোটা একেবারেই মডার্ন, কোনোটা দেখতে আবার বিদেশি ফার্নিচারের মতো। কোনো কুলারের গায়ে আবার ছোট ছোট আয়নাও লাগানো আছে। এত রকমের কুলার দেখে তার দোকানে ভিড় এসে জমা হয়। আমাদের এখানেও যে এত সুন্দর জিনিস পাওয়া যায়, সত্যিই তোমার দোকানে না আসলে জানতেই পারতাম না। ওই দামি দামি বিদেশি কোম্পানিগুলো ছোট ছোট কুলার দেয় আর কত বেশি করে টাকা নিয়ে নেয়। আর তোমাদের দোকানের কুলারগুলোর দিকে একবার চোখ পড়লে চোখ তো ফেরানোই যায় না, তাও এত অল্প দামে। মাঝে মাঝে মনে হয় সবকটা একেবারে কিনে নিই। সবকটা না কিনলেও একটা কিনে নিয়ে যেতেই পারো। আজ বাদে কাল তো তোমার বাড়িতে নতুন বউ আসবে, সে তার ঘরে এমন সুন্দর কাঠের কুলার দেখলে খুব খুশি হবে। এভাবে চন্দন মনিকাদের কাঠের কুলারের দোকান বেশ রমরমিয়ে চলতে থাকে, কিন্তু তাদের এই সুখ অনেকের সহ্য হয় না। চন্দনের কাঠের কুলার বাজারে আসার পর থেকে অন্য কোনো কুলার আর তেমন ভাবে বিক্রি হয় না, তাই তাদের পাড়া প্রতিবেশী দু একজন কুলারওয়ালা চন্দনের ব্যবসা চপাট করে দেওয়ার জন্য নানান রকমের চেষ্টা করতে থাকে। তাদের দোকানে আসা কাস্টমারদের ভুলভাল বোঝানো থেকে শুরু করে কুলারের মেশিন খারাপ করে দেওয়া পর্যন্ত সমস্ত কাজই তারা করে, কিন্তু তবুও তাদের আত্মতুষ্টি হয় না। তাই তারা 4-5 জন মিলে একদিন রাত্রিবেলা চন্দনের দোকানে আসে তার সমস্ত কাঠের কুলার জ্বালিয়ে দেওয়ার জন্য। কিন্তু বেশ কয়েকবার আগুন লাগানোর চেষ্টা করার পরেও তার একটা কুলারের গায়েও আগুন লাগে না। এটা কি হলো? এই কুলারগুলোতে আগুন লাগছে না কেন? কাঠে তো আগুন লেগে যাওয়ার কথা, তাহলে এটাতে আগুন লাগছে না কেন রে? একবার হাত দিয়ে ধরে দেখি তো, সত্যি এটা কাঠ নাকি? হ্যাঁ কাঠই তো, তাহলে আগুন লাগছে না কেন? ওই মূর্খ চন্দন কি দিয়ে কুলার বানিয়েছে? তাদের কথা শেষ হতেই হঠাৎ চন্দনের দোকানের লাইটগুলো জ্বলে ওঠে। লাইট জ্বলতে দেখে সুবল এবং আলো খুবই ভয় পেয়ে যায়। কি হলো? তোমরা আমাদের কুলারে আগুন ধরানোর চেষ্টা করছো, কিন্তু আগুন ধরছে না, তাই তো? তোমরা হয়তো জানো না, আমি আর আমার বর কিন্তু জাদু করতে জানি। আমরা জাদুর সাহায্যে অনেক কিছুই করতে পারি। মনিকার কথা শুনে অলোক এবং তার সঙ্গীরা অবাক হয়ে যায়। তারা মনিকার কথা কিছুতেই বিশ্বাস করতে চায় না। আমার কথা বিশ্বাস হচ্ছে না তাই না? দেখো, আমি এখনই জাদুর সাহায্যে এখানে পুলিশ ডেকে আনবো। এখনই পুলিশ আসবে, 2 মিনিটও সময় লাগবে না। মনিকার কথা শুনে অলোক, সুবল এবং বাকিরা বুঝতে পেরে যায় তাদের আর বাঁচার কোনো উপায় নেই। তারা ভয় পেয়ে সেখান থেকে দৌড়াতে শুরু করে, কিন্তু দোকানের বাইরে বেরিয়ে যেতেই তারা দেখে পুলিশ চারিদিক থেকে দোকান ঘেরাও করে দাঁড়িয়ে আছে। আসলে চন্দন এবং তার স্ত্রী তাদেরকে দেখতে পেয়ে আগে ভাগে পুলিশকে খবর দিয়ে দিয়েছিল, সেটা তারা কিছুতেই বুঝতে পারেনি। পুলিশ তাদের সবকটাকে গ্রেপ্তার করে। পুলিশ তাদেরকে ধরে নিয়ে যাওয়ার সময় তারা আবারও চন্দনকে জিজ্ঞাসা করে কিভাবে আর কেন তার বানানো কুলারে আগুন লাগলো না। তোমরা আমাকে মূর্খ ভাবতেই পারো, কিন্তু আমি মূর্খ হলেও মূর্খের মতো কাজ করি না। একটা কুলার বাড়িতে রাখলে যা যা বিপদ হতে পারে সেগুলো আটকানোর জন্য সমস্ত বন্দোবস্ত কুলারের মধ্যে আছে। কাঠে আগুন লেগে যাওয়াটা খুব সাধারণ ব্যাপার, তাই আমি ওই কাঠের উপর এমন এক রকমের পালিশ লাগিয়েছি যেটাতে কোনোদিন আগুন ধরবে না। চন্দন পড়াশোনা না জানলেও আমি তো পড়াশোনা জানি, তাই আমি তোমাদেরকে ইংলিশ নামটা বলে দিচ্ছি। এটাকে থার্মোগার্ড ফায়ার ভার্নিশ বলে। এটা দিয়ে কাঠ পলিশ করলে কাঠে কখনো আগুন লাগে না। আশা করছি তোমরা তোমাদের সব প্রশ্নের উত্তর পেয়ে গেছো। মনিকা এবং চন্দনের বুদ্ধি দেখে অলোক, সুবল এবং তার সঙ্গীরা অবাক হয়ে যায়। পুলিশ ইন্সপেক্টর থানায় ফিরে যাওয়ার আগে চন্দনের কাছে একটা কুলারের অর্ডার দিয়ে যায়। তারপর থেকে একটু একটু করে চন্দনের খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ে। এখন দেশ বিদেশে সবাই কাঠের কুলার বললেই শুধু চন্দনকেই চেনে।